আমরা এসে গেছি সেই ঘটনাটা বলার জন্য, যেটার জন্য তোমরা কেউ কেউ খুবই এক্সাইটেড, আর আমরা বলার জন্য আরো বেশি এক্সাইটেড। এই যে আজকে রাকেশকে নিয়ে একদম টাইম করে বসে পড়েছি। ওর তো টাইম হয় না, সারাদিন ব্যস্ত থাকে, সকালে অফিস, তারপরে এসে কোনোদিনও অ্যাঙ্কারিং এর ক্লাস, কোনোদিনও রেকর্ডিং। এসব কথা আজকে বলবো না, আজকে বলবো তোমাদেরকে সেই ইন্টারেস্টিং গল্পটা। 7 তারিখে আগে একটুখানি আমরা ফিরে যাই, তারপরে বলবো 15 অগাস্টের গল্পটা, মানে আজকের গল্পটা। 9 বছর আগে আজকে হয়েছিল সেই মানে একটা অবিস্মরণীয় ঘটনা, সত্যি সত্যি অবিস্মরণীয় ঘটনা। বলি তোমাদেরকে, ব্যাপারটা হচ্ছে 7 তারিখে প্রথম ভারত সেবাশ্রম আয়োজিত একটা শিক্ষক সম্মেলনে আমার সঙ্গে তোরসার প্রথম দেখা হয়। আমি সেখানে সঞ্চালক হিসেবে ছিলাম, আরও সেখানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য ছিল। এবার এই উদ্বোধনী সঙ্গীতটাও গাইলো, জয় জয় হে ভগবতী, খুব সুন্দর গেয়েছে। আর আমার মানে গানের প্রতি ভীষণ দুর্বলতা, আমি গান ভীষণ পছন্দ করি, আর ও এত ভালো গেয়েছিল, তখন আমার বেশ ব্যাপারটা মানে ওর প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে। যাই হোক, এবার যেটা বলছিলাম আর কি, এইবার আসল ঘটনাটা শুনো, খুব সংক্ষেপে বলতে হবে পুরো ব্যাপারটা, নাহলে তোমরা বোর হবে। আমাদের লাভ স্টোরি বলছি আর কি তোমাদেরকে, মানে ঠিক লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তোমরা এটা পুরোটা শুনলে বুঝতে পারবে। আমরাও কনফিউজ হয়ে যাই, সবাই ভাবে আমাদের লাভ ম্যারেজ, কিন্তু যাই তোমরা আজকে কমেন্টে জানাবে যে আমাদের অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, যে তখন আমি চাকরি বাকরি পেয়েছি, কিছু মাস মানে বছর খানেক মতো হয়েছে। এবার তখন আমার 28 মতো বয়স। তো এই বয়সে বিয়ে করার জন্য বা পাত্রী খোঁজার জন্য একটা ভালো সময় আর কি। হ্যাঁ, তো এবার ওকে দেখে আমার ভালো লাগে, এবং ওর বাবা যখন বলে যে ওটা আমার মেয়ে, তখন আমি বললাম ও আচ্ছা আচ্ছা, ওটা আপনার মেয়ে, খুব ভালো গান করেছে উনি। তারপরে যাই হোক, ওখান থেকে নাম্বার দেওয়া নেওয়া হলো, আমি চলে এলাম বাড়িতে। এসে আমি ফেসবুকে সার্চ করি ওর নামটা ধরে, সার্চ করে দেখি এক চান্সেই পেয়ে গেলাম। মানে ওর কেউই আমার ফেসবুকে সেরকম ফ্রেন্ডে নেই। আর তখন ফেসবুক আজ থেকে 10 বছর আগে অতটা রমরমা ব্যাপার ছিলও না। 9 বছর আগে অতটা মাতামাতি করতো না, ফেসবুকে খুব একটা খুঁজে পাওয়া যেত না। মানে তখন ওই 500, 700, 1000 ফ্রেন্ড এরকম আর কি, সব এক একজনের। তা যাই হোক, এবার ওকে একবারে পেয়ে গেলাম। পেয়ে গিয়ে আমি কনফিউজ, যে মেয়েটাই কি সেই মেয়েটা, বিশাল রূপসী একজন মেয়ে, মানে প্রোফাইল পিকচার দেখে তো মানুষকে চেনা যায় না, তাহলে এত সুন্দর মেয়ে এটা নাকি, এইটা না। হ্যাঁ, যাই হোক, খুঁজে টুজে দেখলাম যে হ্যাঁ সেই মেয়েটাই, কেজি স্কুল লেখা রয়েছে, তাতে আমি শিওর হলাম। হ্যাঁ, তা এবার ওকে একটা মেসেঞ্জারে মেসেজ করলাম, মানে প্রথম ইচিংটা আমার দিক থেকেই হয়েছে আর কি। একটা মেসেজ করলাম যে আপনি খুব সুন্দর গান করেছেন, আপনার গান খুব ভালো লাগলো। অনেকক্ষণ মিউট, মানে সিং করার পর অনেকক্ষণ নেই। তখন বাবাকে জিজ্ঞেস করতে গেছে, দেখো তো এই লোকটা কি সেই লোকটা, জাস্ট ইমাজিন, এই লোকটা কি সেই লোকটা, ছেলেটা 28 বছরের ছেলে। তখন আমি যথেষ্ট রোগা পাতলা, মানে তোমরা আমার 5 বছর আগের ছবি দেখো, দেখবে আমি এখন যেমন হৃষ্টপুষ্ট হয়েছে। হ্যাঁ, সেটা আমার চেয়ে ছোট যারা তাদেরকেও লোকই বলে, এটা সত্যি কথা। এইবার কি হয়েছে, আমি বললাম যে খুব ভালো হয়েছে আপনার গানটা, আপনার বাবার সাথে কথা হচ্ছিল কি নেই, আউট। অনেকক্ষণ পরে এসে দেখি বলছে থ্যাংক ইউ, মানে বাবাকে জিজ্ঞেস করতে গেছিল, কথা হয়েছিল, ব্যাস এরকমই 4টে থেকে 5টা মেসেজ, ছোট্ট ছোট্ট 1-1.5 লাইনে, ওই অবধি স্টপ। তারপরে সোমবার দিন আবার কথা বললাম মানে এমনি যে কি করছেন কি, রাত্রিবেলা তখন 11টা মতো বাজে। না আমি এখন ঘুমোবো। ও আচ্ছা ঠিক আছে, ঘুমোবেন নাকি না, মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে বলে ব্যস্ত। আমাকে জানতে হবে না যে বয়ফ্রেন্ড আছে কিনা, আমি মনে মনে যেটা সাজাচ্ছি একটা ফিলিংস। যাই হোক, তা বললো যে না আমার ওরকম কোনো বয়ফ্রেন্ড নেই, আমি গান শুনতে শুনতে ঘুমোই, তাই যাক আমার একটা পথ ক্লিয়ার হলো যে কোনো বয়ফ্রেন্ড নেই। তা এবার তারপরে এবার ঠিক পরের দিন মঙ্গলবার দিন আবার কথা হচ্ছে একটুখানি। তা তখন আমি ডিরেক্টলি বললাম, আমার বাড়ি থেকে পালপাড়া থেকে আপনার স্কুল করতে খুব একটা অসুবিধা হবে, এটা ছিল আমার প্রপোজ করা। লোকে কত রকম কিছু বলে, আর ও আমার মেসেজটা দেখে আমি একদম হাসবো না কাঁদবো বুঝতে পারি। আমি ডিরেক্টলি কোশ্চেন করেছি যে আমার পালপাড়া থেকে আপনার চাকদা স্কুল করতে খুব একটা অসুবিধা হবে। পালপাড়া না, আমার বাড়ি থেকে আপনার স্কুল করতে কি খুব অসুবিধা হবে, এটা শোনার পর আমি বুঝতে পারছি কি উত্তর দেব। যাই হোক, তো অনেকগুলো এরকম টাইপের হয় না, সেই নীল নীল গোল গোল ইমোজিগুলো, হ্যাঁ সেই টাইপের ইমোজি, তিনটে ইমোজি পাঠিয়েছিল, মনে আছে আমার। তাই এবার তারপরে আমি বললাম যে দেখুন আপনার যদি আপত্তি থাকে তাহলে সেটা বলতে পারেন। আমি তখন অনেকক্ষণ বাদে আবার দেখি SMS করেছে, প্রায় মিনিট 20 বাদে, যে আমি এইসব ব্যাপারে কিছু বলতে পারবো না, আমার বাবা মা এইসব ব্যাপারে যার সিদ্ধান্ত নেবে তাই। তারাকে বলেছে যে আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। তখন আমি বললাম দেখুন ইচ্ছে আপনার এখন নেই, হয়তো আপনার 1-2 বছর পরে ইচ্ছেটা হতে পারে, আপনার যদি মনে হয়, হ্যাঁ আমি আপনি করেই বলছি, তখন যদি আপনার মনে হয় 1-2 বছর বাদেই বিয়ে করবেন, অসুবিধা কি আছে।
তা ও আমাকে আপনি তুমি কিছুই বলছে না, মানে সবই ভাববাচ্চা উত্তর হচ্ছে। বলছে আমার বাবা মা যা সিদ্ধান্ত নেবে তাই। আমি বললাম যে আমি তাহলে আপনার বাবা মায়ের সাথে কথা বলতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। কিছুক্ষণ বাদে বলছে ঠিক আছে তাহলে কথা বলুন। আমি বললাম যে তাহলে আমি কি বলবো, আপনার আপত্তি আছে না নেই? লিখলো আমার আপত্তি নেই। তো মোটামুটি বুঝে গেলাম যে মেয়ের আপত্তি নেই। তা এরপর ঠিক 2 দিন বাদে আমার মায়ের একটা গলার এখানে আর একটা থাইয়ের কাছে একটা গোল খানিকটা টিউমারের মতো হয় না, টনসিল টাইপের ফুলে, এটা এখানে একটা কিরকম একটা গোল গোল অনেক সময় হয় এরকম, ওইগুলো হয়েছিল। হ্যাঁ, তা যে কোনো কারণের জন্য আমরা মায়ের প্রতি বাবার প্রতি খুব সেন্সিটিভ আর কি এইসব ব্যাপারগুলো নিয়ে। তা আমি দাদাকে দিয়ে সাউথে পাঠিয়ে দিয়েছিলাম, মাকে যে একটু ট্রিটমেন্ট করিয়ে আয়তো, একবার দেখিয়ে আয়তো। তা দাদা নারায়ণা হসপিটালে ওখানে গেছিল, মানে অ্যাপেলোতে যেতে গিয়ে ওখানে পাইনি, নারায়ণাতে দেখিয়েছিল। দেখে বলে সব কিছু ওকে, কোনো অসুবিধা নেই। এবার মা ওখানে গেছে, সেটা আমি ওকে মেসেজে বলেছি। তো ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, ও বললো না, জিজ্ঞাসা করলো না যে কেন গেল, কি ব্যাপার হঠাৎ করে 15 তারিখে ওটা বলবো। এবার তারপরে কি হলো, আমি 2 দিন ওর সাথে সেই আগেতে মানে সেরকম ভাবে কথা বলছি না, হ্যাঁ না এরকম দুটো একটা কথা বলেছি। আর তার মাঝখানে ও আমাকে একদিন একটা গান পাঠিয়েছে, আমি ওকে একটা না আমি সরি আমি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এরকম একটা সময়, অগাস্টে যেহেতু, না আমি পাঠিয়েছিলাম, এক্সট্রিমলি সরি, আমি পাঠিয়েছিলাম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মনে, গানটা অফিসের বারান্দায় দাঁড়িয়ে করে আমি ওকে পাঠিয়েছিলাম। ভাই কাউকে ইমপ্রেস করতে গেলে কিছু তো একটুখানি কাঠখড় পোড়াতে হয়, পোড়াচ্ছিলাম, তো অস্বীকার করার উপায় নেই। এইবার আমি 15ই অগাস্টের দিন, ওই দিন একটা বিশেষ দিন, এর মধ্যে মাও ফিরে আসবে, আর ওই দিন একটা বিশেষ দিন, ওইদিকে ওরও মা থাকবে সেদিন বাড়িতে, ছুটির দিন, বাবা থাকবে বাড়িতে, এইরকম ভাবে প্ল্যান একটা সাজিয়ে 8-9 তারিখ নাগাদ ওর মা চলে গেছিল দিদি ভাইকে নিয়ে হরিয়ানায়। ও ওখানে কি করতে এমএ করছিল না, জিওগ্রাফিতে এমএ করছিল এরকম কিছু একটা ওখানে ইউনিভার্সিটি। তাই জন্য ওই মা ওই 8 তারিখ থেকে ওই 10-12 তারিখ অবধি ছিল না ওরকম টাইম। তখন ওই যে ব্যাপারগুলো ঘটছিল, তখন আমার মধ্যে এত টেনশন কাজ করতো, আমি ঠিকমতো খেতে পারতাম না, তারপর ঠিকমতো কোনো কিছু পড়াশোনাতে মন দিতে পারতাম না, এই ব্যাপারটা করতো তখন। আর আমার সাথে যেহেতু আমার, তুমি একটু কাছে এসে বলো, মাইক্রোফোনটা এখানে আছে তো। আমার সাথে যেহেতু আমার বোন সবসময় থাকে, মানে আমার জমজ যে বোন তিস্তার কথা বলছি, তাই জন্য ওর জন্য আমার একটা টেনশন হতো, যদি ফট করে আমার ফোন থেকে কিছু দেখে একটা খারাপ কিছু ভাবে। কিন্তু আমি তো সেরকম চাই না, আমি চাই বাবা মা আগে সম্মতি দিক, তারপরে ব্যাপারটা নিয়ে এগোবো। কিন্তু আমার তখন ওই টাইমটাতে এত টেনশন হতো যে যদি কেউ কিছু উল্টোপাল্টা দেখে আমাকে ভুল বোঝে। মানে ব্যাপারটা কি, আমিও চাইছিলাম না যে আমরা প্রেম করি, সিরিয়াসলি বলছি, এবং ও সেটা চাইছিল না যে আমাদের মধ্যে প্রেম হোক, তারপরে একটা স্ক্যান্ডেল হোক, হোক, তারপরে এরকমটা চাইছিলাম না। চাইছিলাম বাড়ির সম্মতিক্রমে যা হবে হবে। তো এইবার 15ই অগস্টের আগের দিন আমি ওর বাবাকে, মানে 14ই অগস্ট রবিবার, আমি ওর বাবাকে ফোন করে বললাম যে আমি একটু আপনাদের বাড়িতে যেতে চাই, আপনি কি থাকবেন, সন্ধ্যাবেলা আমি একটু যাবো, একটু কথা আছে। তা ওর বাবা, মানে আমার শ্বশুরমশাইকে আমি দেখেছি যে হাজার যা কিছু হয়ে যায়, এই চাকদায় জলের বন্যা চলছে তো, কিন্তু উনি এর মধ্যেও উনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নিয়ম করে কয়েকজন বন্ধু বান্ধব মিলে একসঙ্গে আড্ডা দেয়, সেখানে উনি যায় প্রতিদিন। তা সেই দিন যায়নি, যেহেতু আমি বলেছিলাম, তা ছিল। এবার আমরা ঠিক 6:30 নাগাদ, মোটামুটি 6:15 থেকে 6:30-র মধ্যে ওদের বাড়ি থেকে ঢুকলাম, আমি আর আমার বন্ধু অনিন্দকে নিয়ে গেলাম। এইবার গিয়ে ওদের বাড়িতে ঢুকলাম, বসলাম। বাড়ি তো দেখে আমি অবাক হয়ে গেছি যে ওদের বাড়িটা বেশ বড় সড়ো একটা বাড়ির মধ্যে, চারিদিকে আভিজাত্যের ছাপ। আমি এই বাড়িতে আমার সাথে বিয়ে দেবে না ওরা, আমি সেটা মোটামুটি আমার বন্ধুকে ইশারায় হাবে ভাবে বলছি। আর আমার বন্ধু আমাকে বলছে তুই জানিস না এখনকার দিনে, হ্যাঁ, একটা ভালো ছেলে পাওয়া, তারপরে তুই সার্ভিস করিস, সেরকম ছেলে পাওয়া কোনো মেয়ের বাবা হাতছাড়া করবে না, সে তার অবস্থা যেরকমই ভালো হোক না কেন। ও আমাকে এইভাবে বলছে আর কি। যাই হোক, তাই এবার আমরা ওখানে 9টা অবধি বসেছিলাম ওদের বাড়িতে। ঠিক 9টা বাজতে 5-এ আমার বন্ধুটা আমাকে পা দিয়ে খোঁচাচ্ছে। 6:15 থেকে ম্যাক্সিমাম 6:30 ওরকমের মধ্যে বাড়িতে ঢুকেছি। তা আমার বন্ধুটাকে আমি পা দিয়ে বলছি কি রে বল, ও আমাকে বলছে না তুই বল। মানে আমি বুঝতে পারছি ও কি বলছে, আর ও বুঝতে পারছে আমি কি বলছি, শুধু পা দিয়ে খোঁচাচ্ছি ওকে, পাশে বসে আছে। আর সারাক্ষণ ধরে আমার শ্বশুরমশাই তার নানান রকমের, তার লাইফ হিস্ট্রি থেকে শুরু করে সম্পূর্ণ জীবন গাথা, স্কুলের হিস্ট্রি, বাড়িতে কে কে মেম্বার্স আছে, সবটা আমাদেরকে খুলে বললো, যেটা শুনতে আমাদের 2.5 ঘন্টা লাগলো। ঠিক লাস্ট 5 মিনিট, 9টা বাজতে 5-এ একেবারে এক প্রকারের অধৈর্য। মাঝখানে আবার আমার শাশুড়ি মা এলেন, মানে তখন যিনি হবু শাশুড়ি মা, তিনি এসে আমাকে মাপছে, আমার পাশের বন্ধুটাকে মাপছে, খুব একটা বিজ্ঞ ভাব নিয়ে, যেটা হয় আর কি, মেয়ের মা এসছে ছেলে দেখতে, যে কে ছেলেটা, দেখি কি ব্যাপার। ওরাও বুঝতে পারছে না আমরা কেন এসেছি, আমরা একটা দরকারি কথা বলতে এসেছি, সেই কথা তো হচ্ছেই না, বলার স্কোপই নেই। শ্বশুরমশাই একা কথা বলছেন, আমরা তখন নীরব শ্রোতা, হ্যাঁ নীরব মদিনা, নীরব শ্রোতা, কি হতে চলেছে। আমার শাশুড়ি মা এসে বারবার
আমার বন্ধুটার দিকে তাকাচ্ছে, আমার দিকে খুব একটা নজরে দিচ্ছে না, বারবার খালি আমার বন্ধুটার দিকে তাকাচ্ছে, তোমার বাড়ি কোথায়, কি ব্যাপার, ওর সম্পর্কে খালি জিজ্ঞাসা করছে। আমি বলি মাথা খারাপ হয়ে গেল তো, কি আমার জায়গায় আমার বন্ধুকে পছন্দ করে বসবেন ওনারা নাকি? তখন আমি বলছি হ্যাঁ ওর বাড়ি এখানে উত্তরলালপুরে, এই তো ওর সামনেই বিয়ে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে তখন, এই তো সামনেই বিয়ে, নভেম্বরে বিয়ে। হ্যাঁ খুব ভালো ছেলে, ইচ্ছা করে বলছি যে ওদিকে না, আপনি আমার দিকে তাকান, ফোকাসটা এদিকে করুন, ঠিক আছে? যথারীতি ঠিক 9:05 আমার বন্ধু বললো আচ্ছা ঠিক আছে কাকু, যেটা বলবো সেটা হচ্ছে যে আমার বন্ধু ও আপনার মেয়েকে পছন্দ করেছে। হ্যাঁ আমি বলিনি তো, অনিন্দ বলেছে। আমি তো চায়ের কাপটা নেবো, আমার এরকম করে হাত কাঁপছে। হ্যাঁ পরে বলেছে না তোমাকে, মা বলেছে হাতটা পরে এরকম কাঁপছিল। হ্যাঁ ছাটা দিয়ে ওকে আমার হাত কাঁপছে, মানে ওই জায়গাটা একটা ভাবো যে এই একটা বাড়িতে পুরো আটকা জায়গায়, মানে 3 তলায় নিয়ে গেছে আমাদেরকে, কেউ নেই আশপাশে, ওই ঘরের মধ্যে ওর বাবা কলকাতা পুলিশে চাকরি করে বলে আমি শুনেছি। তারপর যদি আমাদেরকে ধরে পিটায়, তখন রিটায়ার করেনি, তখন ধরে যদি আমাদেরকে পিটায় তাহলে আমাদের তো কিছু করা থাকবে না। ওই পাড়াটা আমি চিনি না, ওদের বাড়ি আমি কোনোদিন দেখিও নি, ইনফ্যাক্ট মানে এর আগে আমি কোনোদিন ওদের বাড়ি দেখিনি, গুরুগৃহ স্কুল কোনটা বা ওই গলিতে আমার কোনোদিন যাতায়াত অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে। এইবার লাস্ট 5 মিনিট আগে যখন বললো বন্ধুটা, তখন ওর বাবা এইবার উনি মুখে কুলুপ টানলেন, একদম আর কোনো কথা নেই, পুরো চুপ। হ্যাঁ ঠিক আছে দেখি আমি আমার জামাই টামাই আছে সবার সাথে কথা বলি, পরে জানাবো ওখানে। হ্যাঁ বলে এবার উনি নিজেই উঠে দাঁড়ালেন, মানে বললেন যে এবার তোমরা যাও। আমরাও যথারীতি উঠলাম, উঠে একদম দরজা খুলে বেরিয়ে, মশাই এসেছিলেন আর কি, দরজা আটকালেন। আমি পুরো বেরিয়ে বললাম যে ভাই হবে না। ও তখন আমাকে বলছে আমি যতদূর মানুষ চিনি শোন, উনি রাজি হবেন তোকে ফোন করবে, তুই নিশ্চিন্ত থাক। আমি না রে ভাই, যেরকম বলার সাথে সাথে আমাদের ঘর থেকে এক প্রকারের বেরিয়ে যাওয়ার মতন করে, একদম বের করে দেওয়ার মতন করে একটা সিচুয়েশন তৈরি করলো, এটা হবে না। যাই হোক ঠিক 10:30টার সময় আমার শাশুড়ি মা আমাকে ফোন করেছে, ফোন করে আরো কিছু খোঁজ খবর টবর নিল। এমনভাবে ফোনটা করেছে, তুমি যে এসছিলে তুমি কি জানো, মানে হট করে না আমি চমকে গেছি, মানে তুমি কি জানো আমরা তোমার কি করতে পারি, এরকম কিছু বলবে নাকি রে, তুমি কি জানো ওর সম্পর্কে কিছু, ও কে কি রকম মেয়ে বা কিছু? আমি বলি না আমি তো কিছুই জানি না, কারণ আমাদের মধ্যে তো সেভাবে কথা হয়নি। হ্যাঁ আপনি বলুন না তোমার পড়াশোনা কত দূর। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, আমাকে দেখে আমার শাশুড়ি মার খুব একটা পছন্দ হয়নি, এটা বেসিক্যালি সত্যি কথা, এটা উনিও স্বীকার করে, এটা উনিও স্বীকার করে যে আমার তোমাকে দেখে খুব একটা পছন্দ হয়নি, ঠিক আছে সেটা নাই হতে পারে। ও চলে যাওয়ার মায়ের আর বাবার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে, বাবা দেবেই আর মা ওখানে দেবেই না। মা বলছে তুমি কি ওকে বাড়ি থেকে তাড়াতে পারলে বাঁচো, মানে অ্যাকচুয়ালি না ও তখন বাড়ির ছোট, তো ওর আগে মানে ছোট মানে যমজ 3 বোনের মধ্যে বড় জনের সবে মাত্র বিয়ে হয়েছে গত বছরই। হ্যাঁ আর ও যমজের মধ্যেও ছোট, এবং ও সবচেয়ে মানে আদুরে ওদের বাবা মায়ের দুজনেরই। তা ওকে আগে বিয়ে দেওয়ার কোনো প্ল্যান নেই, সেখানে আমি ফট করে ঢুকে গেছি মাঝখানে। এইবার তারপরে উনি জিজ্ঞাসা করলেন যে তুমি কতদূর পড়াশোনা করেছো, তা এই ব্যাপারটা আমি খানিকটা বেশ ঠিক আছে, হ্যাঁ আমি MA করেছি, তারপরে LLB করেছি, জানি যে ঠিক আছে এডুকেশন আটকাবে না। হ্যাঁ তো সেটা একটু বেশ ভালোভাবেই বললাম, আচ্ছা ঠিক আছে আমরা ভেবে দেখছি, বলে ফোনটা রাখলেন। না এইটুকু বলার জন্য কেন ফোন করেছিলেন কে জানে, আমি তো ভাবলাম ঝাড় দেওয়ার জন্য। না না আমি তখন সুমনের সাথে কথা বলছি, আমাদের পাশে একটা পুকুর, মানে ওইসব নানান কথা নিয়ে কথা হচ্ছে আরেক বন্ধুর সঙ্গে। তা এইবার এই সমস্ত হ্যাঁ মানে আমি বড় জাল নিয়ে গেছি তো, অ্যাকচুয়ালি ভেবেছি বড় মাছ, কিন্তু দেখছি পুঁটি মাছ, তো পরে বুঝলাম। যাই হোক ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে বড় জালে ছোট মাছ বেঁধে গেছে। তুমি বললে না খোঁচালে খোঁচা খেতে হবে। আচ্ছা এইবার যেটা বলি, তারপরে 15 আগস্টের দিন এই সমস্ত হওয়ার পরে 15 তারিখ রাত্রে এগুলো হয়ে গেল, মায়ের সাথে কথাবার্তা হয়ে গেল। এবার আমি ওকে SMS করেছি যে ওদিকে কি খবর কি, ও লিখলো পজিটিভ, তাই তো কি লিখলে অ্যাকসেপ্টেড, ও লিখলো। আমি তো ইয়েস করে এরকম করে উঠেছি একদম একা একাই, ঠিক আছে। এবার তারপর আমি আমার বাড়িতে তখনও কিছু বলিনি। এবার আমি এটুকু জানি যে আমার বাড়ির আমার প্রতি আত্মবিশ্বাস আছে যে আমি যেটা করব ভুল কিছু করব না। আর তারপরে তবুও বাড়ির পারমিশন বা বাড়িতে বলার একটা ব্যাপার তো থাকেই, বাড়িতে সবটা বললাম। হ্যাঁ যে এই ব্যাপার, একজনকে পছন্দ হয়েছে, তোমরা গিয়ে একটুখানি কথা বলতে পারো, কারণ ছেলে পক্ষেরই তো আগে যেতে হয়, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তা বল ঠিক আছে। আমার মা একদম মাই ডিয়ার ফ্রেন্ড, মায়ের সাথে আমার সব রকমের সব কথা হতো। তো মোটামুটি 1 বছর 3 মাস বাদে, মানে ডিসেম্বরের 3 তারিখ পরের বছর আমাদের, মানে 16-র 7 তারিখ অগাস্টের দেখা হয়েছিল, আর বিয়ে হলো কত 17 ডিসেম্বর। এই হলো আমাদের ঘটনা। এবার তোমরা কমেন্ট করে জানিও এটা কি লাভ ম্যারেজ না